আসসালামু আলাইকুম। আজকের বিসিএস বিজ্ঞান ক্লাসে আমি শাহরিয়ার জান রাফি স্বাগত জানাচ্ছি। আজকের বিজ্ঞান ক্লাসে মূলত আমরা আসলে যে বিষয়গুলোকে ফোকাস করব বা যে বিষয়গুলো দেখব, বিষয়গুলো হচ্ছে শক্তির উৎস এবং প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, বায়োগ্যাসের উপাদান এবং কাঁচামাল, চুম্বকের প্রকারভেদ, চৌম্বক পদার্থ এবং অচৌম্বক যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোর লিস্ট, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, তাপ সঞ্চালন এবং তাপীয় ও ইঞ্জিন, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। মোটামুটি আজকে আমরা শক্তি এবং হচ্ছে তাপ এবং চুম্বক এই তিনটা বিষয়কে ফোকাস করে আজকে আগাবো। তো আমরা প্রথমত শক্তির উৎস সম্পর্কে একটু জানি যে শক্তির উৎস বলতে আসলে আমরা কি বুঝি বা শক্তির উৎস জিনিসটা আসলে কি। খেয়াল করেন, বর্তমানে পৃথিবীতে যদি আমরা হিসাব করি যে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া যায়, অর্থাৎ পৃথিবীতে 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া যায়। খনিজ পদার্থগুলো সাধারণত কঠিন হয় এবং এক একটা খনিজের কাঠিন্য এক এক রকম হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। কাঠিন্য অনুযায়ী সবচেয়ে নরম যে খনিজটা সেটাকে আমরা বলি ট্যালক, যা দিয়ে ট্যালকম পাউডার ব্যবহার করা হয় বা ট্যালকম পাউডার তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ যদি আপনার কাঠিন্য অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে নরম যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্যালক, যেটাকে দিয়ে হচ্ছে ট্যালকম পাউডার তৈরি করা হয়ে থাকে। এবং সবচেয়ে কঠিন খনিজ হলো হীরা বা ডায়মন্ড। প্রকৃতির ধাতব, অধাতব এবং হচ্ছে জৈব খনিজ পাওয়া যায়। তো ধাতব বলতে আসলে আমরা কি বুঝি? ধাতব পদার্থের আমাদের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে: লোহা, তামা, সোনা এবং রূপা। পাশে হচ্ছে সংকেতগুলো দেওয়া আছে। জৈব পদার্থ বলতে কোয়ার্টজ, মাইকা এবং খনিজ লবণ। জৈব খনিজ পদার্থ বলতে কয়লা, গ্যাস বা পেট্রোল, এগুলোকে আমরা বুঝে থাকি। তো জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানিটা হচ্ছে এরকম যে জীবদেহ, এই জীবদেহ দ্যাট মিনস হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ, দুইটা প্রাণী কুলকে বোঝানো হয়ে থাকে। এই প্রাণী এবং উদ্ভিদ মাটির নিচে যখন চাপা পড়ার পরে হচ্ছে অনেক লক্ষ লক্ষ বা কোটি কোটি বছর পরে তা রূপান্তরিত হয়ে কয়লা, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ যে জীবদেহ, সেই জীবদেহ সেটা প্রাণীকুল হতে পারে বা উদ্ভিদকুল হতে পারে। প্রাণী এবং উদ্ভিদের মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে কোটি কোটি বা লক্ষ লক্ষ বছর পরে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস বলি, কয়লা বা খনিজ তেলে রূপান্তরিত হয়। এটাকে আমরা বলতেছি হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলে থাকি। তাহলে আসলে একটু কয়লা সম্পর্কে একটু জানা। না, কয়লা হচ্ছে মূলত একটা জৈব পদার্থ। পৃথিবীতে একসময় অনেক গাছপালা ছিল এবং এই গাছপালাগুলো কিন্তু হচ্ছে একটা সময় হচ্ছে মাটির নিচে চাপা পড়ে যায়। এটা বিভিন্ন কারণে হতে পারে, এটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হতে পারে, স্বাভাবিক কারণে হতে পারে, মনুষ্য কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এবং এই চাপা পড়ার ফলে এগুলো কিন্তু জমতে থাকে মাটির নিচে এবং জমতে জমতে একটা সময় গাছের পাতা এবং কাণ্ড রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তনের ফলে কয়লায় রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ বিষয়টা আমরা তাহলে কি বললাম? আমরা যে কথাটা বললাম যে কয়লা একটা জৈব পদার্থ বললাম এবং এটা আসলে তৈরি হয় কীভাবে? তৈরিটা হয় হচ্ছে পৃথিবীতে যে একসময় অনেক গাছপালা ছিল, এই গাছপালার পাতা বা কাণ্ড যেটাই বলি না কেন, এটা হচ্ছে বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য কারণে মাটির নিচে চাপা পড়ার ফলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে এটা হচ্ছে একটা সময় গিয়ে কয়লাতে পরিণত হয়ে থাকে। কয়লা থেকে কোল গ্যাস, আলকাত্রা, বেনজিন, অ্যামোনিয়া, টলোইন ইত্যাদি পদার্থ উৎপাদন করা হয়ে থাকে। কয়লার প্রধান ব্যবহার হয় হচ্ছে আসলে মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়ে থাকে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান বা প্রধান উপাদান যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কয়লা বলতেছি। তাহলে পেট্রোল, ডিজেল আর কেরোসিন আমরা অনেক সময় আসলে মিলিয়ে ফেলি। পার্থক্য কি? পার্থক্য দেখেন, এই তিনটে আসলে হচ্ছে পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ পেট্রোল বলেন বা ডিজেল বলেন বা কেরোসিন বলেন, এই তিনটে কীভাবে পাওয়া যায়? পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে পাওয়া যায়। তারপর একটু আসেন, এই আংশিক পাতনটা কীভাবে কাজ করে। আংশিক পাতনের প্রথমে কেরোসিন পাওয়া যায় এবং পরে হচ্ছে ডিজেল পাওয়া যায়। এদের মধ্যে পেট্রোলের দহন ক্ষমতা সবচেয়ে বেশি, ডিজেলের আপেক্ষিক গুরুত্ব বেশি। পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। খেয়াল করেন, তাহলে আংশিক পাতনের প্রথমে কি পাওয়া যায়? কেরোসিন পাওয়া যায়। আর পরবর্তী কি পাওয়া যায়? পরবর্তীতে হচ্ছে ডিজেল পাওয়া যায়। আর এর মধ্যে হচ্ছে পেট্রোলের দহন ক্ষমতাটা হচ্ছে সবচেয়ে বেশি এবং ডিজেলের আপেক্ষিক গুরুত্বটা বেশি। পেট্রোলের আরেকটা নাম হচ্ছে গ্যাসোলিন বলা হয়ে থাকে। এটি পানির চেয়ে হালকা হয়, তাই পানি দ্বারা পেট্রোলে আগুন নেবানো যায় না, এটি পানির সাথে মিশে না, অর্থাৎ পানির উপরে ভেসে থাকে। কথাটা একটু মাথায় রাখবেন, এই কথাটা বা এই টিকা বলি বা যে জিনিসটুকু বলি, এই জিনিসটুকু কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা, প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে আপনার আমরা ব্যবহার করে থাকি। বাংলাদেশে অনেকগুলো প্রাকৃতিক গ্যাসের আসলে হচ্ছে খনি আছে। তো ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন গভীরতা আসলে শিলাস্তরের মধ্যে সঞ্চিত পেট্রোলিয়ামের খনিস্থলের উপরিভাগে পৃথকভাবে উচ্চ চাপে সঞ্চিত যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটাকে বলা হয়
প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে। তার মানে কি বলতেছি আমরা, যে বিভিন্ন গভীরতায় যে শিলা স্তরগুলো থাকে পৃথিবীর অভ্যন্তরে বা ভূপৃষ্ঠতে বিভিন্ন পৃথিবীর অভ্যন্তরের ভিতরে, তো সেখানে হচ্ছে পেট্রোলিয়ামের খনিস্থলের উপরিভাগে থাকতে পারে, পৃথকভাবে থাকতে পারে, বা পৃথকভাবে উচ্চচাপে থাকতে পারে। অর্থাৎ খেয়াল করেন যে খনিস্থলের উপরিভাগে পৃথকভাবে বা পৃথকভাবে উচ্চচাপে যে গ্যাসটা সঞ্চিত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক গ্যাস বলে থাকি। এবং পৃথিবীর অভ্যন্তরে প্রবল চাপ এবং তাপের প্রভাব প্রাণী এবং উদ্ভিজ্জ পদার্থের জৈব বিধ্বংসী পাতনের ফলে হচ্ছে গ্যাস উৎপন্ন হয়ে থাকে। তো প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো যদি আমরা বলি যে মিথেন হচ্ছে 60-90%, ইথেন হচ্ছে প্রায় 13% আমরা বলে থাকি, প্রোপেন হচ্ছে 3%, এছাড়া হচ্ছে বিউটান থাকে, ইথিলিন থাকে, নাইট্রোজেন থাকে এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হাইড্রোকার্বন বাষ্প থাকে। আর প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা হচ্ছে মূলত ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 21%, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 51%, শিল্প কারখানায় 22%, বাসাবাড়িতে আমরা ব্যবহার করি 11%, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় 11%, অপচয় হয় 5%। আর আমাদের দেশে হচ্ছে 2003 সাল থেকে জ্বালানিতে যানবাহনে আসলে জ্বালানি হিসেবে এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার করা শুরু হয়, যেটাকে আমরা সিএনজি করা বলে থাকি, যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে বিসিএস পরীক্ষার প্রশ্নের কথা বলা হচ্ছে, যে বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলেছি সেই বিষয়গুলো, যেমন পেট্রোলে আগুন পানি দ্বারা নিবানো যায় না, কারণ কি? কারণ কিন্তু একটু আগে আমরা বলে এসেছি, ওই জায়গায় টিকার মধ্যে আমরা বলে এসেছি, ঠিক আছে? তো এরকম হচ্ছে বৈশিষ্ট্য আমরা, তারপর হচ্ছে আপনার কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের পরে হচ্ছে আমাদের উত্তরমালা দেওয়া আছে, আফটার দ্যাট হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে, এবং এরপরে আবার হচ্ছে উত্তর দেওয়া আছে। তো জিনিসগুলো হচ্ছে আপনারা কোশ্চেনগুলো সলভ করবেন এবং উত্তরের সাথে মিলিয়ে দেখবেন। ওকে, এবার আসেন নবায়নযোগ্য শক্তি বলতে আসলে আমরা কি বুঝি। দেখেন, নবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যে শক্তিটাকে আসলে মূলত বারবার আপনি ব্যবহার করতে পারবেন বা রিইউজ করতে পারবেন বা ইউজেবল, যেটা সেটাকে আমরা বলি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। দেখেন, যে শক্তি বারবার ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, অর্থাৎ একবার ব্যবহারের পর যে শক্তি পুনরায় ব্যবহারের সুযোগ থাকে, সেই তাকেই আমরা বলতেছি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আচ্ছা, এই জ্বালানির উৎস মানুষ নিজের মতো করে ব্যবহার উপযোগী করে নিতে পারে, অর্থাৎ আমি আপনার প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে ব্যবহার উপযোগী করে নেব। এই শক্তি ব্যবহারে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় না। এই শক্তিটা ব্যবহারের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে বাতাসে ক্ষতিকারক যে কার্বন ডাইঅক্সাইডের কথা বলে থাকি, সেই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় না। নবায়নযোগ্য শক্তির অপর নাম হচ্ছে ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি বলা হয়ে থাকে। এটা উৎসগুলো কি কি? উৎসগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, মনে রাখবেন। সূর্যরশ্মি, পানি, পানির জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি, বায়োগ্যাস, এগুলোকে আমরা বলতেছি নবায়নযোগ্য শক্তির উৎস। অর্থাৎ নবায়নযোগ্য শক্তিটা হচ্ছে এমন একটা শক্তি যে শক্তিটাকে আপনি বারবার ইউজ করতে পারবেন, বারবার প্রোডাক্টিভ কাজে লাগাতে পারবেন, অর্থাৎ এই শক্তিটা হচ্ছে নিঃশেষ হয়ে যায় না। আচ্ছা, অনবায়নযোগ্য শক্তি কি? যেটা হচ্ছে আপনার একবার ব্যবহার করবেন তারপর ব্যবহারের সুযোগ থাকে না, সেটাকে আমরা বলি অনবায়নযোগ্য শক্তি। যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ এগুলো কিন্তু একটা সময় নিঃশেষ হয়ে যাবে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি বলতেছি। আর অনবায়নযোগ্য শক্তিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যেটা মানবদেহ এবং জীবকুলের জন্য খুবই ক্ষতিকারক। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো দেখবেন। নবায়নযোগ্য শক্তি কোনটি, অনবায়নযোগ্য শক্তি কোনটি? এটা কমন একটা কোশ্চেন ফর এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম, সেটা বিসিএস হতে পারে, ব্যাংক হতে পারে, বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষাতে হতে পারে। এটা কমন একটা কোশ্চেন, সো একটু ক্লিয়ার থাকবেন। আচ্ছা, এবার হচ্ছে বায়োগ্যাসের উপাদান, বায়োগ্যাস তৈরি নিয়ে আমাদের হচ্ছে কিছু কোশ্চেন দেওয়া আছে, এখানে কোশ্চেনগুলো দেখবেন। বায়োগ্যাসের বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে একটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে মূলত হচ্ছে গোবর বা হচ্ছে আপনার মলমূত্রকে আসলে মূলত থেকে হচ্ছে একটা গ্যাস উৎপন্ন করা হয়, এই গ্যাসটাকে বলা হয় বায়োগ্যাস বলা হয়ে থাকে। অর্থাৎ প্রাণীর মলমূত্র থেকে বা গরুর গোবর থেকে বা বিষ্ঠা থেকে, মুরগির বিষ্ঠা থেকে, বিভিন্ন প্রাণীকুলের মলমূত্র থেকে যে গ্যাসটাকে উৎপন্ন করা হয় সেই গ্যাসটাকে হচ্ছে বায়োগ্যাস বলা হয়ে থাকে। এবং এই গ্যাসটা, বায়োগ্যাসটা আপনার একটা জিনিস হচ্ছে, এটা একটা নবায়নযোগ্য একটা শক্তি। আচ্ছা, তাহলে চুম্বক বলতে আসলে কি বুঝি? দেখেন, চুম্বকের প্রকারভেদ, চুম্বক পদার্থ, অচুম্বক পদার্থ। আচ্ছা, নর্মালি চুম্বক বলতে আসলে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে মূলত যার আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা আছে,
অর্থাৎ চুম্বক কিন্তু একই সাথে আকর্ষণ করে এবং বিকর্ষণ করে, দুইটা কাজই করে থাকে। আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা আছে এবং এর দিক নির্দেশক ধর্ম আছে। দ্যাট মিনস আমরা জানি একটা চুম্বককে যদি মুক্তভাবে আমরা ছেড়ে দেই তখন সেটা উত্তর এবং দক্ষিণ দিক বরাবর থাকে। অর্থাৎ দুইটা মেরু, উত্তর দিকে যেটা থাকে সেটাকে আমরা উত্তর মেরু বলে থাকি, দক্ষিণ দিকে যেটা থাকে সেটাকে আমরা দক্ষিণ মেরু বলে থাকি। অর্থাৎ তাহলে আমরা কি বলতেছি যে আকর্ষণ বা বিকর্ষণ, অর্থাৎ চুম্বক জাতীয় পদার্থকে সে আকর্ষণ করতে পারবে বা বিকর্ষণ করতে পারবে এবং আরেকটা কাজ কি করবে, তার দিক নির্দেশক একটা ধর্ম থাকবে বা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে চুম্বক বলতেছি। এই চুম্বকগুলো সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক যেটা প্রকৃতি থেকে প্রাপ্ত, আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক যেটা হচ্ছে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে তৈরি করা হয়ে থাকে। তো আমরা দেখি একটু পার্থক্যগুলো কি কি। প্রাকৃতিক চুম্বক হচ্ছে খনিতে পাওয়া যায়, এদের শক্তি দুর্বল থাকে, এদের নির্দিষ্ট কোনো আকার থাকে না। আচ্ছা, এদের চুম্বকত্ব স্থায়ী হয়, অর্থাৎ চুম্বকত্বটা স্থায়ী থাকে, এটা মানে খুব কম সহজে নষ্ট হয় না। আচ্ছা, আধুনিক বিজ্ঞানে এদের কোনো ব্যবহার পরিলক্ষিত হয় না। আচ্ছা, তাহলে কৃত্রিম চুম্বকটা কি? কৃত্রিম চুম্বক হচ্ছে পরীক্ষাগারে তৈরি হয়, এদের শক্তিটা প্রবল থাকে। আচ্ছা, এদের নির্দিষ্ট একটা আকার আছে, অর্থাৎ যে আকার প্রয়োজন সে আকারে এরা তৈরি করা হয়। এদের চুম্বকত্ব স্থায়ী এবং অস্থায়ী দুটিই হতে পারে, অর্থাৎ প্রয়োজনে আমরা স্থায়ীও রাখি বা অস্থায়ীও রাখি। এটা হচ্ছে ডিপেন্ডস অন ল্যাবরেটরি, অর্থাৎ কোন কাজে আসলে চুম্বকটা ব্যবহার করা হবে। শিল্প এবং বৈজ্ঞানিক কাজে এদের ব্যবহার পরিলক্ষিত হয়ে থাকে। শিল্প এবং বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক্যালি যে কাজগুলো হয়ে থাকে সেই কাজে হচ্ছে যে চুম্বকগুলো ব্যবহার করা হয় সেই চুম্বকগুলো মূলত হচ্ছে কৃত্রিম চুম্বক। আচ্ছা, এরপর এখানে কিছু আমাদের ইনফরমেশন দেওয়া আছে, আমরা একটু ইনফরমেশনগুলো দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত, ভূচুম্বকের উত্তর মেরু অবস্থিত ভৌগোলিক দক্ষিণ মেরু হতে 2200 কিলোমিটার পশ্চিমে অ্যান্টার্কটিকা মহাদেশের ভিক্টোরিয়া অঞ্চলে। আচ্ছা, তাহলে ভূচুম্বকের উত্তর মেরু কোথায় অবস্থিত? দক্ষিণ মেরু হতে 2200 কিলোমিটার পশ্চিমে, কোথায়? অ্যান্টার্কটিকা মহাদেশে ভিক্টোরিয়া অঞ্চলে। আচ্ছা, দক্ষিণ মেরু কোথায়? দক্ষিণ মেরু হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু হতে 2500 কিলোমিটার উত্তরে কানাডার বুথিয়া উপদ্বীপে। তার মানে ভূচুম্বকের দক্ষিণ মেরু অবস্থিত হচ্ছে কানাডার বুথিয়া উপদ্বীপে, মনে রাখবেন। চৌম্বক ক্ষেত্র অপসারিত হলে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না, তাকে বলা হয় স্থায়ী চুম্বক। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র হচ্ছে যেই এরিয়াটা জুড়ে তার হচ্ছে চুম্বকত্ব বা আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে চৌম্বক ক্ষেত্র বলে থাকি। আচ্ছা, ইস্পাত, এলনিকো সংকর, ফেরাইট নামক পদার্থ ব্যবহৃত হয় স্থায়ী চুম্বক তৈরিতে। সম্প্রতি উদ্ভাবিত সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক হচ্ছে নিওডিএমিয়াম বোরন আয়রন। লোহার মধ্যে 0.8% বেশি কার্বন থাকলে তা তৈরি করে স্থায়ী চুম্বক। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে কোশ্চেনটা আসে এরকম যে লোহার মধ্যে কত পার্সেন্টের বেশি কার্বন থাকলে তা স্থায়ী চুম্বক হয়? 0.8%-এর বেশি কার্বন থাকলে। চৌম্বক ক্ষেত্র অপসারিত হওয়ার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব বিলুপ্ত হয় তাকে বলা হয় অস্থায়ী চুম্বক। সাধারণত কাঁচা লোহা, নিকেল, লোহার সংকর ধাতু তৈরি করা হয় অস্থায়ী চুম্বক। পরীক্ষাগারে লোহা, ইস্পাত, নিকেল প্রভৃতি পদার্থকে বিশেষ উপায়ে পরিণত করা হয় কৃত্রিম চুম্বকে। আচ্ছা, ক্যাসেটের ফিতায় শব্দ সংরক্ষিত হয় চৌম্বক ক্ষেত্র হিসাবে। খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ক্যাসেটের ফিতায় যে শব্দটা রক্ষিত হয় সেটা কি হিসাবে রক্ষিত হয়? সেটা চৌম্বক ক্ষেত্র হিসাবে। ক্যাসেটের ফিতায় ব্যবহৃত হয় ক্রোমিয়াম অক্সাইড হিসাবে। যে সকল পদার্থকে খুব শক্তিশালী কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে ওই সকল পদার্থে ক্ষীণ চৌম্বকত্ব দেখা যেতে পারে তাদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক বা ডায়াচৌম্বক পদার্থ। এই কোশ্চেনটা আসে, ডায়াচৌম্বক পদার্থ বলতে আসলে কি বুঝি? ডায়াচৌম্বক পদার্থ তাহলে কি? যে সকল পদার্থকে খুব শক্তিশালী কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে ওই সকল পদার্থে ক্ষীণ চৌম্বকত্ব দেখা যেতে পারে তাদেরকে বলা হয় হচ্ছে ডায়াচৌম্বক পদার্থ বলা হয়ে থাকে। তাহলে ডায়াচৌম্বক পদার্থগুলো কি কি? পানি, তামা, বিসমাথ, অ্যান্টিমনি, এগুলোকে ডায়াচৌম্বক পদার্থ বলা হয়ে থাকে। আর যদি সামান্য পরিমাণ চৌম্বকত্ব প্রদর্শন করে, দেখেন প্যারাচৌম্বক পদার্থ কোনটা? যে সকল পদার্থকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি স্থাপন করি, যদি তার দ্বিপল মানে হচ্ছে মেরুগুলো সামান্য পরিমাণ চুম্বকত্ব প্রদর্শন করে তবে তাকে বলা হয় প্যারাচৌম্বক পদার্থ বলা হয়ে থাকে। আচ্ছা, কোন চৌম্বক পদার্থ চৌম্বক ক্ষেত্র ছাড়াই যদি স্বতঃস্ফূর্ত বা বিন্যস্ত হয়ে শক্তিশালী চুম্বকে পরিণত হয় তাকে বলা হয় হচ্ছে ফেরোচৌম্বক পদার্থ বলা হয়ে থাকে। 20 পয়েন্ট বা 20 তাপমাত্রা কি? কোনো একটি চৌম্বককে উত্তপ্ত করতে থাকলে চৌম্বকত্ব ক্রমশই হ্রাস পায় এবং নির্দিষ্ট তাপমাত্রায় চৌম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। তা এই তাপমাত্রাকে ওই চৌম্বকের উপাদানে 20 পয়েন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ যে তাপমাত্রাতে হচ্ছে একটা চৌম্বক পদার্থের চৌম্বকত্বটা নষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয় তখন তাকে বলা হয় 20 তাপমাত্রা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে লোহার 20 তাপমাত্রা হচ্ছে 770, দ্যাট মিনস 770 ডিগ্রি সেলসিয়াস। কোবাল্টের ক্ষেত্রে হচ্ছে 1127 ডিগ্রি সেলসিয়াস এবং নিকেলের ক্ষেত্রে হচ্ছে 354 ডিগ্রি সেলসিয়াস। এই মানগুলো একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে কমন কোশ্চেন, এগুলো আসে পরীক্ষাতে।
এরপর চুম্বক থেকে হচ্ছে বিভিন্ন বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো আমাদের দেওয়া আছে। একইভাবে কোশ্চেনের হচ্ছে উত্তর দেওয়া আছে, তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নের পরে উত্তর দেওয়া আছে। তারপর আপনারা যে কাজটা করবেন, আপনার প্রশ্নগুলো সলভ করবেন, সলভ করে হচ্ছে উত্তরের সাথে মিলিয়ে নেবেন। আচ্ছা, এবার আসেন তাপমাত্রা, আবার তাপীয় ইঞ্জিন যেটাকে বলি বা তাপমাত্রা বিভিন্ন স্কেল বলি, এগুলো আসলে জিনিসটা কি। প্রথমত তাপ আসলে বলতে আসলে আমরা কি বুঝি? তাপ মূলত হচ্ছে এক প্রকার শক্তি, যেটা কি করে আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। দেখেন, তাপ এক প্রকার শক্তি যায় ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়, এটাকে আমরা বলি তাপ বলে থাকি। তাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে, যেটা আমরা প্রথম ক্লাসে আমরা বলে এসেছি, আপনাদের খেয়াল আছে কিনা। এসআই মানে হচ্ছে সিস্টেমস অফ ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে একক পদ্ধতিটা, সে একক পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে এসআই পদ্ধতি, যেটা হচ্ছে এমকেএস পদ্ধতিকে আত্মীকরণ করেছে। আচ্ছা, তো এই এসআই পদ্ধতিতে হচ্ছে তাপের একক কি? একক হচ্ছে জুল। আর পূর্বে এই তাপের যে এককটা, সেটাকে আসলে ক্যালোরি ছিল। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়ে থাকে। সুতরাং 1 গ্রাম পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তাপ প্রয়োজন হচ্ছে 10 ক্যালোরি। আর ক্যালোরির সাথে হচ্ছে জুলের একটা সম্পর্ক আছে, এটা পরীক্ষা অনেকবার কোশ্চেন আসছে, যে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। দ্যাট মিনস খেয়াল করেন যে ক্যালোরিও তাপের একক, বাট হচ্ছে জুলও তাপের একক। বাট ক্যালোরিটা ছিল কখন? ক্যালোরিটা ছিল হচ্ছে আগে, পূর্বে এটা ব্যবহার করা হতো, বর্তমানে ক্যালোরি ব্যবহার করা হয় না, বর্তমানে হচ্ছে জুল ব্যবহার করা হয়। এবং ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্কটা হচ্ছে 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। তাহলে এই তাপটা আসলে কোন জায়গা থেকে আমরা পাচ্ছি, বা তাপের উৎসগুলো কি কি হতে পারে? তাপের প্রধান উৎস যদি আমরা বলি সূর্য, অর্থাৎ মেইন উৎসটাই হচ্ছে সূর্য থেকে আমরা তাপ পেয়ে থাকি। এরপর অন্যান্য যদি উৎস হিসাব করি, কাঠ, কয়লা, গ্যাস, তেল, কেরোসিন, পেট্রোল, ডিজেল বা অন্যান্য যে যান্ত্রিক যে শক্তিগুলো আছে বা রাসায়নিক শক্তি, যেগুলো বিদ্যুৎ শক্তি থেকে হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করে। আচ্ছা, তাপের প্রভাব কি? তাপের প্রভাব হচ্ছে কোনো বস্তুতে যখন তাপ প্রয়োগ করা হয় তখন কি কি হতে পারে, এই বিষয়টা নিয়ে আসলে তাপের প্রভাবে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, কি কি হতে পারে? উষ্ণতার পরিবর্তন হতে পারে, অর্থাৎ সাধারণত উষ্ণতা বাড়ে, অর্থাৎ তাপ প্রয়োগ করলে কি হয়, একটা বস্তুর উষ্ণতা বেড়ে যায়। উষ্ণতা বেড়ে গেলে কি হবে? গরম লাগবে। আবার উষ্ণতা, যদি তাপটাকে আমি অপসারণ করে ফেলি তাহলে হচ্ছে উষ্ণতা কমে যাবে। আচ্ছা, অবস্থার পরিবর্তন কি? অবস্থার পরিবর্তন হচ্ছে, আমরা জানি পদার্থের আসলে মূলত তিনটা অবস্থা বিরাজমান থাকে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল এবং একটা হচ্ছে বায়বীয়। এবং চতুর্থ একটা অবস্থার কথা আমরা বলে থাকি, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি প্লাজমা অবস্থা। তো দেখেন, একটা বরফকে যখন আপনি তাপ প্রয়োগ করবেন, বরফটা কঠিন পদার্থ আছে, তো বরফকে আপনি তাপ প্রয়োগ করলেন, তাপ প্রয়োগ করার পরে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে পানিতে পরিণত হবে, দ্যাট মিনস তরলে, দ্যাট মিনস অবস্থা তার পরিবর্তন হয়েছে। আবার তরলকে যখন আপনি তাপ প্রয়োগ করবেন তখন সেটা বাষ্পে পরিণত হবে, দ্যাট মিনস সেটা হচ্ছে বায়বীয় পদার্থে রূপান্তর হবে, সেখানেও কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। আবার আপনি যদি তাপ অপসারণ করে নেন, ঠিক একইভাবে হচ্ছে বাষ্প থেকে আপনার হচ্ছে তরল, তরল থেকে আপনার হচ্ছে কঠিনে ব্যাক করবে। দ্যাট মিনস বিষয়টা যেটা আমরা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাপের প্রয়োগ বলেন বা অপসারণ বলেন, এর ফলে হচ্ছে কি হয়, একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়। আচ্ছা, কিছু ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি কয়েকটি কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে সরাসরি সেগুলোকে হচ্ছে তরলে পরিণত না হয়, সেগুলো কিসে হয়? বাষ্পে পরিণত হয়, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে পদার্থগুলো কোনগুলো? কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই চারটা পদার্থের কথা মনে রাখবেন। আচ্ছা, তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে একটা বস্তু তাপীয় অবস্থা, আসলে সেটা আসলে নির্ধারণ করে যে বস্তুটা আসলে হচ্ছে অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আসলে সে কি তাপ নিবে না দিবে। কারণ আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন আরেকজনকে তাপ দিবে এবং নিবে। তো এটাই আমরা বলা হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর একটা তাপীয় অবস্থা, যা ওই বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ বা বর্জন করবে তা নির্ধারণ করে। এসআই পদ্ধতিতে তাপমাত্রার এককটা কি? এককটা হচ্ছে ক্যালভিন। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা হচ্ছে মূলত 3-4টা স্কেল আমরা বেশি ব্যবহার করে থাকি। এই স্কেলগুলো যদি আমরা তুলনামূলক রাশিমালা বলি তাহলে হচ্ছে C/5 F-32/9 ইকুয়াল টু K-273/5 ইকুয়াল টু হচ্ছে R/4। এটা হচ্ছে 4টা স্কেল, এটা একটা স্কেল, এটা একটা স্কেল, এটা একটা, এটা একটা, 4টা স্কেলের ভিতরে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই তাপমাত্রা, সেই সম্পর্কটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে কি? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিনকে প্রমাণ তাপমাত্রা বলে। আর যদি প্রমাণ চাপ বলা হয়, প্রমাণ চাপ হচ্ছে 769 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারদ-চাপকে বলা হয় প্রমাণ চাপ বলা হয়ে থাকে। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা বলতে আসলে হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে। সাধারণত -273
-273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে। এই তাপমাত্রা কোনো তাপমাত্রা বাস্তবে আশা করা যায় না। এই তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আচ্ছা, এবার দেখেন আমরা কিছু স্কেলের যে নামগুলো আমরা বলেছিলাম যে সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন সংকেত আমরা বলেছি। এখানে নিম্ন স্থিরাঙ্কর কথা বলা হচ্ছে, ঊর্ধ্ব স্থিরাঙ্কর কথা বলা হচ্ছে, মৌলিক দূরত্বের ভাগ সংখ্যা বলা হচ্ছে। নিম্ন স্থিরাঙ্ক যেটা মানে হচ্ছে যেখানে হচ্ছে পানিটা হচ্ছে বরফে পরিণত হয়, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে পানিটা যেখানে বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর নিম্ন স্থিরাঙ্ক যেটা হচ্ছে পানিটা বরফে পরিণত হয়ে যাবে সেটাকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক। তো সেন্টিগ্রেডের ক্ষেত্রে আমরা সংকেত হচ্ছে সি, যেখানে নিম্ন হচ্ছে 0 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি, এবং এই ডিফারেন্সগুলো হচ্ছে আপনার 100, অর্থাৎ ভাগ সংখ্যা যদি আমরা হিসাব করি যে 100টা ভাগ আছে। আচ্ছা, ফারেনহাইটের ক্ষেত্রে এটা নিম্ন হচ্ছে, নিচে হচ্ছে 32 সর্বনিম্ন, এর উপরে হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে 212, ক্যালভিন হচ্ছে 273, 373, আর রোমার হচ্ছে 0 এবং 80 অর্থাৎ 80। অর্থাৎ এটা হচ্ছে মূলত নিম্ন স্থিরাঙ্ক, যেটা হচ্ছে যে তাপমাত্রাটা হচ্ছে পানিটা আসলে বরফে পরিণত হবে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে পানিটা বাষ্পে পরিণত হবে, এটাকে আমরা বলে থাকি। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে উঁচু পাহাড়ে আসলে রান্না করতে গেলে আসলে একটা অসুবিধা ফেস করতে হবে বা প্রবলেম ফেস করতে হবে। প্রবলেমটা আসলে কি? দেখেন, এখানে আসলে মূলত তাপমাত্রা বা চাপের একটা বিষয় এখানে কাজ করে থাকে। কীরকম? পাহাড় বা পর্বতের উপর বায়ুর চাপ কম থাকে। আমরা জানি যে এখানে বায়ুর চাপ কম থাকে পাহাড়ে বা হচ্ছে পর্বতের উপরে। বায়ুর চাপ কম থাকে, পানির স্ফুটনাঙ্কটা কমে যায়, অর্থাৎ স্ফুটনাঙ্কটা কমে যাওয়ার ফলে কম তাপমাত্রায় পানি ফুটতে পারে, অর্থাৎ পানিটা হচ্ছে কম তাপমাত্রায় ফুটতে পারে, কিন্তু মাছ, মাংস বা ডিম প্রভৃতি সিদ্ধ হয় না। অর্থাৎ এগুলো সিদ্ধ হওয়ার জন্য যে তাপের প্রয়োজন, পানি তার চেয়ে কম তাপমাত্রায় ফুটে বাষ্পীভূত হওয়ার জন্য মাছ, মাংস সে পর্যাপ্ত তাপ পায় না। ফলে সুউচ্চ পাহাড় বা পর্বতের উপর রান্না করা একটা কষ্টসাধ্য ব্যাপার বা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, মাটির কলসির পানি কেন ঠান্ডা থাকে? এটা একটা কমন একটা কোশ্চেনটা হচ্ছে এই কারণে যে মাটির কলসির গায়ে আছে অনেক অসংখ্য ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, এবং এই ছিদ্র দিয়ে হচ্ছে মূলত পানিগুলো বের হয়ে যায় এবং বাষ্প হয়ে উড়ে যায়। আর এই বাষ্প হবার সময় কলসির পানি থেকে হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করে নেয়, আর সুপ্ত তাপ গ্রহণ করার ফলে পানির তাপমাত্রা, কলসির যে পানির যে তাপমাত্রা থাকে সে পানির তাপমাত্রা কমে যায়। পানির তাপমাত্রা কমে যাওয়ার ফলে হচ্ছে পানিটা ঠান্ডা হয়। আচ্ছা, এরপর এখানে হচ্ছে বিসিএস থেকে এখানে কিছু কোশ্চেনের কথা বলা হচ্ছে, এই কোশ্চেনগুলো একটু দেখবেন। এরপর হচ্ছে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে বিসিএস, বিগত বিসিএসে আসা। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসছে, সেই প্রশ্নগুলো দেখবেন এবং হচ্ছে নিজেরা সলভ করবেন। সলভ করার পরে উত্তরমালার সাথে মানে চেক করে নেবেন যে উত্তরমালার সাথে ঠিক আছে কিনা। আচ্ছা, এবার আসেন তাপ সঞ্চালন বা তাপীয় ইঞ্জিন বলতে আসলে আমরা কি বুঝি। তাপ সঞ্চালন তার আগে একটু বিষয় নিয়ে কথা বলি যে সুপরিবাহী, কুপরিবাহী আসলে জিনিসটা কি। সুপরিবাহী হচ্ছে যে সকল কিছু পদার্থ আছে আমাদের এই পৃথিবীতে যেগুলোর মধ্যে দিয়ে হচ্ছে তাপ সহজে পরিবাহিত হয়, আর কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না। যদি কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে সুপরিবাহী, আর যদি তাপ সহজে পরিবাহিত না হয় তখন আমরা তাকে বলে থাকি হচ্ছে কুপরিবাহী। তাহলে সুপরিবাহীর মধ্যে কি কি আছে একটু খেয়াল করি। লোহা, তামা, অ্যালুমিনিয়াম এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সুপরিবাহী। আপনারা মনে রাখবেন যে কঠিন যে পদার্থগুলো হয়ে থাকে সাধারণত কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আর কুপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে না সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে কুপরিবাহী বলে থাকি, যেমন কাঁচ, পশম প্রভৃতি এগুলোকে আমরা বলি কুপরিবাহী। আর তাপ সঞ্চালন বিষয়টা হচ্ছে যে তাপ যখন একটা কম তাপমাত্রা জায়গা থেকে বেশি তাপমাত্রা, অর্থাৎ বেশি তাপমাত্রা যেখানে বেশি তাপমাত্রা তাপ আছে সেটা থেকে হচ্ছে কম তাপমাত্রা যাবে, এই যে যাওয়ার যে প্রক্রিয়াটা একটা জায়গা থেকে একটা জায়গায় স্থানান্তরের যে বিষয়টা সেটাকে আমরা বলি তাপ সঞ্চালন। যেমন কীরকম? বেশি তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে কম তাপমাত্রা বিশিষ্ট স্থানের দিকে প্রবাহিত হয়, এই ঘটনাকে তাপ সঞ্চালন বলা হয়ে থাকে। এক্ষেত্রে তিনটা বিষয় কাজ করে, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, একটা হচ্ছে বিকিরণ। তিনটা পদ্ধতিতে তাপটা আসলে মূলত সঞ্চালিত হয়ে থাকে। তাহলে তাপ পরিবহন কি? তাপ পরিবহন হচ্ছে পদার্থের যখন অণুগুলোর পরিবর্তন বা স্পন্দনের মাধ্যমে এক অণু থেকে অন্য অণুতে তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে বলা হয় তাপ পরিবহন। অর্থাৎ পদার্থের অণুগুলোর কোনো অবস্থানের পরিবর্তন, স্থান পরিবর্তন হবে, অর্থাৎ অণু যেগুলো আছে পদার্থে সেই অণুগুলোর স্থানটা পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার ফলে তারপর হচ্ছে সে কী করবে, তাপটা হচ্ছে একটা অণু থেকে অন্য অণুতে সঞ্চালন করবে, তখন তাকে আমরা বলে হচ্ছে তাপ পরিবহন বলে থাকি। তাহলে পরিচলন কি? পরিচলন হচ্ছে
উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলে যাবে এবং শীতলতর অঞ্চল থেকে উষ্ণতর অঞ্চলে যাবে। এটা সবচেয়ে খুব ভালো একটা উদাহরণ হচ্ছে যখন পানি ফুটতে শুরু করে তখন দেখবেন যেগুলো উপরের দিকে পানি সেগুলো নিচের দিকে যায় এবং নিচের দিকে পানিগুলো উপরের দিকে আসে। আচ্ছা, এটাই দেখেন পদার্থের অণুগুলো চলাচল দ্বারা উষ্ণতর থেকে শীতলতম অঞ্চলে এবং শীতলতম অংশ থেকে উষ্ণতম অঞ্চলে তাপ সঞ্চালিত হওয়ার পদ্ধতিকে তাপের পরিচলন বলা হয়ে থাকে। এটি পরিবহনের হচ্ছে সব অপেক্ষাকৃত একটা দ্রুত একটা পদ্ধতি এবং হচ্ছে তরল বা বায়ু পদার্থের তাপ পদ্ধতি এই পদ্ধতিতে সঞ্চালিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে বিকিরণ কি? বিকিরণটা হচ্ছে জড় মাধ্যম ছাড়া তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে আমরা বলতেছি হচ্ছে বিকিরণ পদ্ধতি বলতেছি। এবং এটা হচ্ছে সবচেয়ে দ্রুততম, অর্থাৎ যে তিনটা যে পদ্ধতি এই পদ্ধতির ভিতরে সবচেয়ে দ্রুততম পদ্ধতি হচ্ছে তাপের বিকিরণ পদ্ধতি। সূর্য থেকে যে তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে বিকিরণ হয়ে পৃথিবীতে তাপ আসে, আমরা যখন প্রজ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের বিকিরণের দ্বারা। আচ্ছা, একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে কারণ ভিতরে ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায় বিকিরণ দ্বারা। শূন্য স্থানে তাপ বিকিরণ হয় শূন্য স্থানে তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। অর্থাৎ একটা শূন্য স্থানে যদি তাপ সঞ্চালিত হয় তখন সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে হয়ে থাকে। আচ্ছা, তাহলে তাপীয় ইঞ্জিনটা কি? তাপীয় ইঞ্জিনটা হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রগুলোকে তাপীয় ইঞ্জিন বলা হয়ে থাকে। আচ্ছা, বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এগুলোকে আমরা তাপীয় ইঞ্জিন বলে থাকি। যেমন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারককে জেমস ওয়াট 1721 সালে, রেলওয়ে ইঞ্জিন হচ্ছে স্টিফেন্স, তারপর হচ্ছে পেট্রোল ইঞ্জিন হচ্ছে ডক্টর অটো এবং ডিজেল ইঞ্জিনটা হচ্ছে রুডলফ ডিজেল। আচ্ছা, ওকে, তাহলে এই তাপীয় ইঞ্জিনগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে বহির্দহ ইঞ্জিন, একটা হচ্ছে অন্তর্দহ ইঞ্জিন। অন্তর্দহ ইঞ্জিন হচ্ছে দহন ক্রিয়াটা ইঞ্জিনের ভিতরে যখন হয় বা মূল অংশে যখন হবে তখন তাকে বলা হয় অন্তর্দহ ইঞ্জিন। যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনকে আমরা অন্তর্দহ ইঞ্জিন বলে থাকি। কিন্তু যখন মানে দহন ক্রিয়াটা ইঞ্জিনের মূল অংশের বাহিরে হবে তখন তাকে আমরা বলি হচ্ছে বহির্দহ ইঞ্জিন, যেমন হচ্ছে সেটা বাষ্পীয় ইঞ্জিন। আচ্ছা, পেট্রোল ইঞ্জিন কি? পেট্রোল ইঞ্জিনটা আমরা জানি যে এক ধরনের তাপীয় ইঞ্জিন বলে থাকি। মোটর গাড়ি, লঞ্চ, এরোপ্লেন ইত্যাদি জায়গাতে হচ্ছে এই পেট্রোল ইঞ্জিনটা ব্যবহার করা হয়ে থাকে। আর এই পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে, এই কার্বোরেটরটাই মূলত হচ্ছে পেট্রোলকে বাষ্পে রূপান্তরিত করে থাকে। আর এই বাষ্পকে বায়ুর সাথে মেশানো হয় এবং এই মিশ্রণ জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এটি সফলতার সাথে প্রথম চালু করানো হচ্ছে ডক্টর অটো, এবং তার নাম অনুযায়ী একটা অটো চক্রও আছে পেট্রোল ইঞ্জিন নিয়ে। আর গাড়ির কার্বোরেটরের কাজটা কি করা? গাড়ির কার্বোরেটরের প্রধান কাজটা হচ্ছে জ্বালানির সাথে বায়ুকে মিশ্রিত করা বা মিক্সড করা। পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে, আমরা জানি যে একটু আগে বলে আসছি যে পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে। আচ্ছা, ফ্রেন কি? ফ্রেনটা একটু জেনে রাখি। ফ্রেনটা মূলত হচ্ছে রেফ্রিজারেটরের সাথে কানেক্টেড একটা জিনিস। ফ্রেন মূলত এক প্রকার রাসায়নিক পদার্থ। এটি অতি নিম্নচাপে এবং নিম্ন তাপমাত্রা সহজেই বাষ্পে পরিণত হতে পারে। আবার উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় তাপ ছেড়ে দিয়ে গ্যাসীয় ফ্রেন তরলে পরিণত হতে পারে। এজন্য রেফ্রিজারেটর হিমায়ক হিসেবে ফ্রেনকে ব্যবহার করা হয়ে থাকে। কম্প্রেসারের মূল কাজ হচ্ছে ফ্রেনকে বাষ্পে পরিণত করা। ফ্রেন যেটা থাকে সেই ফ্রেনটাকে সে বাষ্পে পরিণত করে, এটা হচ্ছে কম্প্রেসারের মূল কাজ। আচ্ছা, এরপর হচ্ছে বিশেষ পরীক্ষার আমাদের এই জায়গা থেকে যে বিশেষ পরীক্ষার যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হোম প্র্যাকটিস, অর্থাৎ আমাদের প্রত্যেকটা লেকচারের পরে আমরা জানি আমাদের হোম প্র্যাকটিস দেওয়া থাকে। তো এখানে আমাদের হোম প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করবেন। কোশ্চেনগুলো সলভ করে আপনারা হচ্ছে পরবর্তীতে হচ্ছে অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন। আশা করি যে এই অংশে যে প্রশ্নগুলো হতে পারে এর মধ্যে থেকে আপনি এই প্র্যাকটিস যদি করেন এবং হচ্ছে যে কথাগুলো বলেছি বা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি বিষয়গুলো যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে এই অংশে একটা ভালো একটা মার্কস আপনি ক্যারি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।